টেকনিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে। সেই টেকনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে হলো গিয়ে অপটিক্যাল ফাইবার মাঠে আছে কিনা, সেখানে কত ওই আপনার মেগাবাইটের ওয়াইফাই কানেকশন আছে, রিমোট স্টুডিও আছে কিনা, এরকম আরও অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে টেকনিক্যাল ক্রাইটেরিয়া। সেই টেকনিক্যাল ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ফিফার যে 4 জন অফিসিয়াল এজেন্সিস রয়েছে যারা এশিয়া এবং ফিফার ম্যাচগুলোতে ভার দেয়, তাদের কাছে আমরা একটা কম্পারেটিভ এস্টিমেট চেয়েছিলাম। যে এস্টিমেটে আমরা দেখেছি যে আইএসএল এর ম্যাচে যদি আমি কালকে ভিআর করতে চাই তাহলে এক্স অ্যামাউন্ট খরচ আছে, আই লিগের ম্যাচে যদি আমি কালকে ভিআর করতে চাই তাহলে ওয়াই অ্যামাউন্ট খরচ আছে। এই দুটো জায়গাকে কম্পেয়ার করতে গিয়ে আমরা কবে কোন টুর্নামেন্টে ভিআর করতে পারবো, এটা আমাদের যে চিফ রেফারি অফিসার ট্রেভার কেটেল 10ই মার্চ ইটানগরে আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল সেখানে তিনি একটা ডিটেল প্রেজেন্টেশন দেন, এই সব এস্টিমেট ইত্যাদি সাজেশন, আমাদের মেম্বাররাও সেটা দেখেন। এরপর ঠিক হয় মে মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে এটার একটা ফলো আপ মিটিং হবে যে এইটাকে করতে গেলে কবে করা যাবে, কিভাবে করা যাবে, এর ফান্ড কোথা থেকে আসবে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এই আজকে যে ইভেন্টটা হলো এটা একটা সাকসেস হলো, সবাই আপনার প্রশংসা করছেন, কি বলবেন এই ইভেন্টটা নিয়ে? আমি বলবো যে আমরা যারা ফুটবল দেখেছি বা খেলেছি তারা সব সময় শুনেছি যে 70-এর দশক ভারতবর্ষের ফুটবলের একটা গোল্ডেন পিরিয়ড ছিল। আমার এটা সৌভাগ্য যে আমি যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, সেই সময় 70 দশকের যে সাফল্য এসেছিল 1974 সালের 30শে এপ্রিল, সেটা 2024-এর 30শে এপ্রিল 50 বছর পূর্ণ হয়েছে। আমি সৌভাগ্য যে আমি সেই হিরোদেরকে সম্মান জানাতে পেরেছি আপনাদের উপস্থিতিতে। গতকাল এবং আজকে সকালেও আমার অরুণ ঘোষের মেয়ে এবং জামাইয়ের সাথে কথা হয়। অরুণদা আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই কারণে উনি আসতে পারেননি, তার জামাই এসে অরুণদার স্মারক নিয়ে গেছেন। বাকি যে খেলোয়াড়েরা এসেছেন আপনারা জানেন, ক্যাপ্টেন সাবির আলী আছে। আমার মনে হয় যদি আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে আমরা মেরিটে কোয়ালিফাই করতে পারি তাহলে পুনরায় 1974-এর ইতিহাস আমরা দৌড়াতে পারি। না, এরকম কিছু না। দেখো, এখন আমার মনে হয় যে সকলের উচিত, এখনো পর্যন্ত আমাদের সম্ভাবনা রয়েছে তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য, সকলের উচিত ওইটাই ফোকাস করা। তারপর ভগবান করুক আমরা জিতি এবং একটা ভারতের ইতিহাস তৈরি হোক, তারপরের কথা নিশ্চয়ই আলোচনা করবো আমরা। রবিবার ফাইনাল রয়েছে, শনিবার আইএসএল ফাইনাল রয়েছে। বলুন, আপনি একটু যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে 90 ইঞ্চি কোনো র্যাঙ্কিং যেতে দেখেন, 10 বছর কমপ্লিট করছে আইএসএল, ইন্ডিয়ান প্লেয়ার কটা উঠলো, বাঙালি প্লেয়ার একদমই নেই। কি পেল আইএসএল? তো কিছু পাওয়ার এখানে পিছিয়ে আছে 121, 122। না, আমি একটা কথা বলবো যে এর একটা দিক যদি ভাবা হয়, ফুটবলার কখনো টপ ডিভিশনে তৈরি হয় না, টপ লিগ ফুটবলার তৈরি করে না। ফুটবলার তৈরি করে যে নিচের ডিভিশনগুলো, 5th ডিভিশন, 4th ডিভিশন, স্টেট লিগ, সন্তোষ ট্রফি। আমরা যদি দেখি ভারতবর্ষের যে কোনো জেলায় আপনি চলে যান, ছোট থেকে ছোট ক্লাব টুর্নামেন্ট হোক, সেখানে আপনি টিমের 2টো বিদেশি স্ট্রাইকার দেখবেন। তো আমি গত বছর থেকে এই যে নিচের ডিভিশনের খেলাগুলো, বিশেষ করে রাজ্য লিগে বিদেশি বন্ধ করেছি, এবং গত বছরের কলকাতা লিগে আপনি দেখেন যে অনেক দেশীয় খেলোয়াড়েরা গোল করেছে, তারা তারকা হয়েছে। যদি 3-4 বছর আমরা এমনি চালাতে পারি, আমরা দেখব যে অনেক দেশীয় খেলোয়াড়রা উঠে আসছে, আর তারা যখন উঠে আসবে তখন উপরে টপ ডিভিশন 1 আর 2 সেটা ফরেনার রাখতে পারি আমরা, যেখানে অন মেরিট, অন কোয়ালিটি আপনি আসতে পারেন। কিন্তু তার নিচেরগুলো যদি আমরা দেশীয় খেলোয়াড়দের জন্য রাখি রিজার্ভ করে, তাহলে আমার মনে হয় সেখান থেকে অনেক বেশি খেলোয়াড় ম্যাচ টাইম পাবে, ম্যাচ এক্সপোজার পাবে। আচ্ছা, আইএসএল এর ডেলিগেশন কি আদৌ সম্ভব? আমার মনে হয় যে সম্ভব অসম্ভব বলে কোনো শব্দ নেই। কি নিয়ম আছে, কি আলোচনা হয়েছে, সেটার উপরই নির্ভর করে হবে। আগামীবার যখন এই ইস্যুতে মিটিং হবে
সেই মিটিংয়ের সিদ্ধান্ত। বললাম যে এটা অন্য একটা বিষয়, অন্য একটা বিষয় প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমাদের যে একটা প্রশ্ন আছে একটু খেলার বাইরে, যে একটা খেলার বাইরে প্রশ্ন নেব না, কারণ খেলার অনুষ্ঠানে এসেছি, দুটো পরিচয় রয়েছে। যখন খেলার বাইরের কোনো অনুষ্ঠানে থাকবো তার উত্তর দেব। আমি এই মঞ্চটাকে খেলাতেই সীমিত রাখি, সেটাই কারণ